আমি প্রথমে এলিট অ্যাপ এবং এলিট ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের যে আলোচনার যে বিষয়বস্তু তোমরা দেখতে পাচ্ছ, উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 হিস্ট্রি সাজেশন 2026, অর্থাৎ সামনে যে উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এর যে পরীক্ষা, তার উপরে একটা পূর্ণাঙ্গ লাস্ট মিনিট সাজেশনের ক্লাস। তো চলো তাহলে এই সাজেশনের মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে সেগুলো ঝটপট দেখে নিই। এলিট অ্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারের পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচারদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। প্রথমে দেখো ইউনিট 3, যার নাম হচ্ছে বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ। এখান থেকে তোমাদের 7 নম্বরের প্রশ্ন আসবে। এই 7 নম্বরের মধ্যে একটি থাকবে 3 নম্বরের এবং একটি থাকবে 4 নম্বরের, টোটাল হচ্ছে 7 নম্বরের প্রশ্ন। তো দেখো, আমি 3 এবং 4 নম্বরের প্রশ্নকে আলাদা করিনি, তার কারণ 3 এবং 4 নম্বরের যে প্রশ্নের যে উত্তর প্রায় কাছাকাছি একই ধরনের, সেই কারণে 3 এবং 4কে একই ফ্রেমে রেখেছি। অর্থাৎ 3 এবং 4 নম্বর যে কোশ্চেন, সেই কোশ্চেনের ধরন অনুসারে 6টি কোশ্চেনকে আমি রেখেছি এখানে। এই 6টি প্রশ্নের মধ্যেই তোমরা 100% কমন পাবেই পাবে। তাহলে এই 6টি প্রশ্ন কি একটু দেখে নাও ঝটপট। প্রথম যে প্রশ্ন, 1857 সালের মহাবিদ্যের প্রকৃতিবিদ স্বরূপ আলোচনা করো। চরিত্র, এটা সামন্ত বিদ্রোহ ছিল না এটা মহাবিদ্রোহ ছিল না এটা প্রথম স্বাধীনতা আন্দোলন ছিল, এই বিষয় নিয়ে প্রকৃতি বা চরিত্র সম্পর্কে আলোচনা করো। এটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নটাকে যদি ভালোভাবে করো তাহলে 2 নম্বরের প্রশ্নটাও করতে পারবে। 1857 সালে বিদ্রোহ সিপাহী বিদ্রোহ ছিল না প্রথম স্বাধীনতা আন্দোলন ছিল, ব্যাখ্যা করো। সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? প্রত্যক্ষ কারণ মানে হচ্ছে যে ধর্মীয় কারণটা প্রত্যক্ষ কারণ ছিল, সেই কারণটা কি ছিল। 4 নম্বর, সিপাহী বিদ্রোহের কারণগুলো সংক্ষেপে আলোচনা করো। যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা ধর্মীয় কারণ যেগুলো ছিল সংক্ষেপে সেগুলো ব্যাখ্যা। 5 নম্বর কোশ্চেন, 1857 সালে মহাবিদ্রোহের প্রভাব বা ফলাফল আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রভাব বা ফলাফল। 6 নম্বর প্রশ্ন, 1857 সালে বিদ্রোহ কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায়? যুক্তি সহকারে লিখো। তাহলে দেখো, এই 1 নম্বরের প্রশ্নটাকে যদি ভালোভাবে করো তাহলে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার করতে পারবে এবং 6 নম্বরের প্রশ্নের অ্যান্সারটাও করতে পারবে, মানে প্রকৃতি বা চরিত্রকে ভালোভাবে জানতে পারো যদি। আর সিপাহী বিদ্রোহের কারণগুলোকে যদি ভালোভাবে পড়তে পারো তাহলে এর মধ্যে থেকে যে ঝাঁসি রানীর যে অবদান, তারপরে হচ্ছে তাঁতিয়া টুপি, নানা সাহেব সম্পর্কে টিকা লেখো, এই ধরনের কোশ্চেনগুলোর অ্যান্সারও করতে পারবে। তবে এই 6টি কোশ্চেনের মধ্যে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো যে প্রকৃতিটাকে ভালোভাবে জানবে এবং তার সাথে এর হচ্ছে প্রভাবটা কি ছিল। এই যে মহারানীর যে ঘোষণাপত্র 1857 সালে মহাবিদ্রোহের পরবর্তী ঘোষণা হয়েছিল, এই যে প্রভাব ফলাফলটা তার মধ্যেই পড়ছে। তো এটাকে ভালোভাবে করবে। তাহলে 1 এবং 5কে ভালোভাবে করতে পারলে এই মহাবিদ্রোহ সম্পর্কে যে ধরনের কোশ্চেন আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। তো অবশ্যই এই 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নগুলোকে করবে এবং তার সাথে সাথে এই দুটোকে ভালোভাবে করবে। আর এই সমস্ত প্রশ্নের যদি নোট আকারে তোমরা পেতে চাও তাহলে অবশ্যই এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও।
সেখানে নোট তো পেয়ে যাবে, তার সাথে সাথে যে ভিডিও লেকচার এই সমস্ত যে প্রশ্নের উপর সেগুলো হচ্ছে খুব সুন্দর আকারে ব্যাখ্যা করা হয়েছে, সেটা পেয়ে যাবে। ওকে, চলো তাহলে এবার আমরা ইউনিট 4, সব থেকে বড় যে ইউনিট জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদের উপর, সেই ইউনিট 4 এখান থেকে আসবে 19 নম্বরের প্রশ্ন। 19-এর মধ্যে 8 নম্বরের থাকবে একটি কোশ্চেন এবং 4 নম্বরের থাকবে 2টি। তাহলে 4 × 2 8, তাহলে 16, আর 3 নম্বরের কোশ্চেন থাকবে একটি। টোটাল হচ্ছে যে 19 নম্বরের প্রশ্ন। তাহলে তার মধ্যে দেখো 8 নম্বরের যে প্রশ্ন যে থাকবে, তার জন্য আমাদেরকে 6টি মেন যে প্রশ্ন সেটা করতে হবে। তার মধ্যে প্রথমে যেটা রয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট, গুরুত্ব, ব্যর্থতার কারণগুলো ব্যাখ্যা করো। 3 নম্বর দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা আলোচনা করো। দেখো, ভারতের যে স্বাধীনতা যে আন্দোলন, এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই তোমরা পাবে। তাহলে স্বাধীনতা আন্দোলনের মধ্যে থেকে যে গুরুত্বপূর্ণ যে টপিক যেটা রয়েছে, তার মধ্যে ভারত ছাড়ো আন্দোলন রয়েছে, সেখানে রয়েছে অসহযোগ আন্দোলন, আর রয়েছে আইন অমান্য আন্দোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর যে ভূমিকা। তাহলে এই যে 4টা যে কোশ্চেন, 4টা কোশ্চেনের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আর অসহযোগ আন্দোলন, মানে হচ্ছে গান্ধীজি এবং নেতাজি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনও হয়েছিল। তো সেই দিক থেকে দেখো যে দুটো তো কোশ্চেন আশা করা যায় দেবে না, দিলে একটা দেবে, হয় নেতাজি সুভাষচন্দ্র বসু নাম গান্ধীজি থেকে। তাহলে গান্ধীজি থেকে যদি দেয়, তাহলে অসহযোগ আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধরো। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসুর বার্থডে কাছাকাছি হচ্ছে তোমাদের পরীক্ষাটা হচ্ছে, তো সেই দিক থেকে এটাকে একটা আলাদাভাবে টোটকা হিসাবে ইম্পর্টেন্ট ধরতে পারো যে নেতাজি সুভাষচন্দ্র বসুটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভালোভাবে করবে, তার সঙ্গে নৌবিদ্রোহের কারণ ও গুরুত্বটা দেখে যাবে এবং আইন অমান্য আন্দোলনের কারণ ও ফলাফলটা দেখে যাবে। তো মাত্র এই 6টি কোশ্চেন দিয়েছি, 6টি কোশ্চেনের মধ্যে অবশ্যই 8 নম্বরের কোশ্চেন পেয়ে যাবে। ওকে, তো এবার দেখো আমরা দেখব যে ইউনিট যে 4, এই ইউনিট 4 এর 4 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্নগুলো কোন ধরনের আসবে। তো 4 বা 3 বা 3 বা 4 বলতে পারো, এই যে প্রশ্ন, তার মধ্যে দেখো যে প্রথমে যেটা আমি রেখেছি, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো। দ্বিতীয় কোশ্চেন, মাউন্টব্যাটেন পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো। ক্রিপস মিশন 1942 22 মার্চ টিকা লেখো। 1935 ভারত শাসন আইন সম্পর্কে টিকা লেখো। জিন্নাহের মুক্তি দিবস 1939 22 ডিসেম্বর সম্পর্কে টিকা লেখো। দেখো, এই বিষয়গুলো এলিট অ্যাপে খুব সুন্দরভাবে ক্লাস করা হয়েছে। যারা প্রতিনিয়ত এলিট অ্যাপকে ফলো করে পড়াশোনা করেছো, তাদের এই সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে কোনো সমস্যা হবে না। আর যারা এলিট অ্যাপ কে ফলো করনি বা এলিট অ্যাপ ডাউনলোড করে তার মাধ্যমে পড়াশোনা করনি, তারা অতি শীঘ্রই এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও এবং এলিট অ্যাপে যে ইতিহাস যে ক্লাসের ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখে নাও এবং তার সাথে সাথে এই সমস্ত নোটগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। সেই নোটগুলো দেখে পড়াশোনা করো, কোনো সমস্যা হবে না। 6 নম্বর দেখো, লাহোর প্রস্তাব 1940, লিমিট গো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব বলতে কি বোঝো। রশিদ আলী দিবস সম্পর্কে টিকা লেখো। সিআর ফর্মুলা রাজাজি সূত্র যে ভারত ভাগ যে সম্পর্কিত, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন এর প্রস্তাব বা সুপারিশগুলো, জাস্ট সুপারিশগুলো, বেশি বিস্তারিত জানা দরকার নেই, সুপারিশগুলো জানবে তাহলে হবে। রাজাজি সূত্র শুধুমাত্র যে সুপারিশগুলো কি কি করা হয়েছিল সেগুলো সম্পর্কে
জানলেই হবে, অল্প করে জানার চেষ্টা করো। ভারতের স্বাধীনতা আইন, যার মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, সে 18 জুলাইয়ের যে আইন, সে আইন সম্পর্কে ধারণা নিয়ে যাবে। ওয়াবেল পরিকল্পনা, যে ওয়াবেল পরিকল্পনার মাধ্যমে যে ভারত যে ভাগ সম্পর্কিত, সেই ওয়াবেল পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো। 13 নম্বর হচ্ছে খিলাফত আন্দোলনের গুরুত্ব লেখো। খিলাফত আন্দোলন কে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিলেন, সেই খিলাফত আন্দোলনের যে গুরুত্বটা কি ছিল, অসহযোগ আন্দোলনের ক্ষেত্রে এর যে গুরুত্বটা কি, সে সম্পর্কে আলোচনা করো। তো দেখো, এই সমস্ত যে আলোচনাগুলো এলিট্যাপে ভালোভাবে করা হয়েছে, আর এই সম্পর্কে নোট পেতে গেলে তোমরা এলিট্যাপটা ডাউনলোড করে নাও, ঠিক আছে? চলো ইউনিট 5। ইউনিট 5 সেখানে দেখো যে সংবিধান যে প্রণয়ন কে কেন্দ্র করে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যে গণপরিষদ এবং সংবিধান। তো এখান থেকে আমি বলবো যে তোমরা অবশ্যই কোশ্চেন লিখতে পারবে, তার কারণ এখানকার যে বিষয়বস্তুগুলো হচ্ছে খুবই সহজ। প্রথমত দুটো পার্ট, এক হচ্ছে গণপরিষদ সম্পর্কে ধারণা নিতে হবে, তারপর হচ্ছে যে সংবিধান সম্পর্কে ধারণা নিতে হবে, সংবিধানে কি রয়েছে, মানে সংবিধানকে তৈরি করার জন্য গণপরিষদ গঠিত হয়েছিল সেই দিকটাকে জানতে হবে, এবং সংবিধান সম্পর্কিত যে সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের কার্যাবলী, এই সমস্ত জিনিসগুলো, সংবিধানে কি বলা হয়েছে, প্রস্তাবনায় কি বলা হয়েছে, সেই বিষয়গুলো। তো এগুলো হচ্ছে দেখো, ভালোভাবে ডিটেলস যদি পড়ে দাও তাহলে এই ধরনের যে প্রশ্নগুলো একদম জলের মতো একদম সহজ মনে হবে। ওকে, তো দেখো প্রথমে রাখা হয়েছে গণপরিষদের প্রকৃতিটা কি, প্রকৃতি বা বৈশিষ্ট্য বলতে পারো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে গণপরিষদের কার্যাবলী কি, তার কাজটা কি, সংবিধান প্রণয়ন করা, এটা মেন কাজ ছিল, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবে। 3 নম্বর দেখো গণপরিষদের গঠনের প্রেক্ষাপট, গণপরিষদ কেন গঠিত হয়েছিল, কি প্রয়োজন এটা ছিল, ক্যাবিনেট মিশনে বা মন্ত্রী মিশনে কেন গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল, গান্ধীজি কেন বারবার গণপরিষদ গঠনের কথা বলেছিল, এই যে বিষয়গুলো প্রেক্ষাপটটা আলোচনা করতে হবে। তারপর 4 নম্বর দেখো গণপরিষদ গঠন ও কাঠামো আলোচনা করো, অর্থাৎ কিভাবে গণপরিষদ গঠন করা হয়েছিল, কে ছিল মেন ভূমিকায়, সে বিষয়গুলো এখানে রাখা হয়েছে। 5 নম্বর ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, এবার হচ্ছে সংবিধান তৈরি হয়ে গেছে, সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি, ঠিক আছে, এই সংবিধানের যে বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে বলছে। 6 নম্বর দেখো ভারতের শাসনতন্ত্র ধর্মনিরপেক্ষতার তত্ত্ব, অর্থাৎ এখন যে বর্তমানে সব থেকে চর্চিত বিষয়বস্তু হচ্ছে ধর্ম, ধর্মকে কেন্দ্র করে যে রাজনীতি জড়িয়ে পড়েছে। তো এই যে ধর্মতত্ত্ব, প্রত্যেকটি দল যে ধর্মটাকে তার প্রধান যে অস্ত্র হিসেবে গ্রহণ করছে, তো এই যে ধর্মতত্ত্ব, সংবিধানের ধর্মতত্ত্ব সম্পর্কে কি বলেছে, তো সেই বিষয়টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য, ইম্পর্টেন্ট। 2026-এর জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা হচ্ছে যে সংবিধানের ধর্মনিরপেক্ষ তত্ত্ব সম্পর্কে, সেকুলারিজম তত্ত্ব সম্পর্কে কি বলেছে। ওকে, তারপর দেখো 7 নম্বর দেখো যে ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বৈশিষ্ট্য, অর্থাৎ ভারতের সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে বৈশিষ্ট্যটা কি ছিল সেটা। 8 নম্বর কোশ্চেনটা এটা রিপিট হয়েছে, এটা বাদ দাও। 9 নম্বর দেখো যে সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ সংবিধানে যে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে, তারপরে যে ইকোনমিক অর্থনীতিকে যে মৌলিক অধিকার তাই বাদ দিয়ে যে 6টি যে মৌলিক যে অধিকার, সেই সম্পর্কে আলোচনা করো। অবশ্যই এগুলো হচ্ছে তোমাদের ভালো লাগবে, ভালোভাবে যদি একটু যদি পড়ে নাও, যে মৌলিক অধিকার সম্পর্কে তোমরা অনায়াসই নিজেরাই লিখতে পারবে। আগে জাস্ট ধারণা নিতে হবে, আমি বারবার বলেছিলাম যখন আমি ক্লাস করাই কি যে আগে ভালোভাবে বিষয়টাকে জানতে হবে, বিষয়টা জানলে 3 এবং 4 নম্বরের নোট এমনি তোমরা লিখতে পারবে। ধারণা নিয়ে যাও, মুখস্থ করে কোনো কিছু নিয়ে যেও না পরীক্ষার হলে, ঠিক আছে, ধারণাটা আগে নিয়ে যাও, তাহলেই তোমরা লিখতে পারবে। তারপর দেখো যে এই যে সংবিধান তৈরি হলো, এই প্রস্তাবনায় কি বলা হয়েছে, অর্থাৎ সংবিধান প্রস্তাবনা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে, প্রস্তাবনাটা কি বলা হয়েছে, যে ভারত সম্পর্কে কি বলা হয়েছে, সে বিষয়গুলো কি, ঠিক আছে। তারপর দেখো যে ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে পঞ্চশীল নীতি, যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল, তার উদ্দেশ্যগুলো কি ছিল, এই নিয়ে জাস্ট একটু হালকা ভাবে তোমাদের জেনে যেতে হবে, ঠিক আছে, যাতে লেখার মতো। আর 12 নম্বর কোশ্চেনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই পাবে।
বা এটা বলতে পারো যে 100% আসতে চলেছে। এই যে জোট নিরপেক্ষ আন্দোলন, জওহরলাল নেহরু অর্থাৎ আমাদের যে প্রথম যে প্রধানমন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার যে ভূমিকাটা কি ছিল জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে, এশিয়ান কান্ট্রিগুলির মধ্যে যে ভারত এগিয়ে এসেছিল, বিশেষ করে জওহরলাল নেহরু, এই জওহরলাল নেহরুর কি ভূমিকা ছিল সেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে আসার সম্ভাবনা হচ্ছে প্রবল। তাহলে ইউনিট যে 5, এই ইউনিট 5 থেকে তোমরা অবশ্যই যে জোট নিরপেক্ষ আন্দোলন এই কোশ্চেনটাকে অবশ্যই করবে, এবং যে গণপরিষদের যে প্রকৃতি এটাকে ভালোভাবে করবে গণপরিষদ থেকে। আর এদিক থেকে এটা সংবিধান থেকে হচ্ছে যে ধর্মতত্ত্ব, ঠিক আছে, ধর্ম নিরপেক্ষতার যে তত্ত্ব, এটাকে ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবে। আমি বলবো না কি যে এখান থেকে তোমরা কোনো কিছু বাদ দাও, ওইভাবে যদি 2-3টে কোশ্চেন কে নিয়ে যদি যাও তাহলে তোমরা ভুল করবে। সে কারণে বলবো কি যে 12টা কোশ্চেনই তোমরা এখান থেকে দেখবে। অনেক কোশ্চেন আরো এখান থেকে হবে, কিন্তু আমি সবগুলো রাখিনি। আমি যথেষ্ট পরিশ্রম করে এই সাজেশনটা করার চেষ্টা করেছি, এবং এখানে হচ্ছে 12টি কোশ্চেন রেখেছি। এই 12টি কোশ্চেন তোমরা করার চেষ্টা করো। একটা কোশ্চেনের সঙ্গে আর একটা কোশ্চেন সম্পর্কিত, তো সেই হিসাবে দেখো যে প্রত্যেকটি কোশ্চেন যদি করো তাহলে তোমরা যে 7 নম্বরের যে কোশ্চেন আসবে, একটি 3 নম্বরের এবং একটি 4 নম্বরের, এই কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবে। এত বড় একটা অধ্যায়, সেখান থেকে 7 নম্বরে মাত্র কোশ্চেন আসবে, একটা 3 নম্বর একটা 4 নম্বর। তো সেখান থেকে মাত্র 12টা কোশ্চেন করতে পারবে না, অবশ্যই এটা বেশি নয়। ঠিক আছে, চলো তাহলে পরের যে ইউনিটটা, এই 12টা কোশ্চেন থেকে ওটাকে একটু কম করার চেষ্টা করব। দেখো ইউনিট 6, এখান থেকে 7 নম্বরের কোশ্চেন আসবে, একটা 3 এবং একটি হচ্ছে 4, টোটাল হচ্ছে 7 নম্বর। কিন্তু এখানে আমি রেখেছি 6টি কোশ্চেন। ওখানে কেন 12টি রাখলাম, তার কারণ ওখানে আলোচনাটা ছিল বৃহৎ, বড় খুব। সেই তুলনায় ইউনিট 6টা হচ্ছে শর্ট, এবং ইউনিট 6 হচ্ছে বাংলাদেশ রিলেটেড যে প্রশ্ন, তো সেই হিসাবে এখান থেকে কিন্তু প্রশ্ন অ্যান্সার করা তোমাদের ক্ষেত্রে সহজ হবে। এবং এখানে আমি অনেকটা কমিয়ে দিয়েছি, সেখানে 6টা কোশ্চেন রেখেছি। ঠিক আছে, তার মধ্যে যে তোমাদের 2টো কোশ্চেন করতে হবে, একটা 3 নম্বরে, একটা হচ্ছে 4 নম্বরে। তো প্রথম যে কোশ্চেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো, মানে কারণটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে 1947, যে 14 আগস্ট কি হয়েছিল, যে পাকিস্তান স্বাধীনতা লাভ করেছে। সেখানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছিল, এবং ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল। এবং পরবর্তীতে আবার বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের উদ্ভব করছে, যে পূর্ব পাকিস্তান সেটা যে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মর্যাদা পাচ্ছে। সেই প্রেক্ষাপটটা, সে কারণটা, কেন বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের জন্য, মুক্তিযুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, সেই কারণটাকে লিখতে হবে। এবং 2 নম্বর, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে ছাড়বে না, এটা আসতে চলেছে। যে শেখ মুজিবুর রহমান কেন বলছি, তার কারণ বাংলাদেশের এখন যে বর্তমান পরিস্থিতি, তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো কি যে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, শেখ হাসিনার যে তৈরি যে যাবতীয় যে ইমারত গুলোকে সব ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ সেই দিক থেকে শেখ মুজিবুর রহমান সেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ যে মুক্তিযুদ্ধের জন্য। তো সেই শেখ মুজিবুর সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ শেখ মুজিবুর সম্পর্কে জেনে যাবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কি অবদানটা ছিল। অর্থাৎ শেখ মুজিবুর রহমান মানে হচ্ছে আওয়ামী লীগের যে অবদানটা কি ছিল, যে 1970-এর যে নির্বাচন, সেই নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে যে জয়লাভ, এই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করবে। কারণ অনেক সময় যে শেখ মুজিবুর না দিয়ে যে আওয়ামী লীগের ভূমিকাটা কি ছিল এটা দিয়ে দিল, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা ছিল, মানে হচ্ছে শেখ মুজিবুর রহমানের কি ভূমিকাটা ছিল, সেম একই জিনিস। ঠিক আছে, এই বিষয়গুলোকে জানার চেষ্টা করবে। 3 নম্বর দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল, অর্থাৎ ভারত কিভাবে সাহায্য করেছিল, মানে হচ্ছে অনেক সময় এটাকে আবার ঘুরিয়ে দেয় যে ইন্দিরা গান্ধীর কি ভূমিকা ছিল। ঠিক আছে, ভারতের যে সাবেক যে প্রধানমন্ত্রী মাননীয় যে ইন্দিরা গান্ধী মহাশয়া, তার কি অবদান ছিল। ওকে, 4 নম্বর দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমেরিকার যুক্তরাষ্ট্রের কি ভূমিকা ছিল, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে এই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে সেখানে কিন্তু সে নিজের হাত প্রবেশ করিয়েছিল, অর্থাৎ সেখানে সে মন দিয়েছিল, এবং সে
তার যে কূটনৈতিক পরাজয় এই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে ঘটেছিল। তো সেই বিষয়গুলো এখানে দেখবে যে কেন আমেরিকা যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়েছিল ভারত পাকিস্তান যে যুদ্ধ, সেই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে। ওকে, 5 নম্বর, ভারত পাকিস্তান যুদ্ধ 1971 সম্পর্কে টিকা লেখো। অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধ 1971 এই ভারত পাকিস্তান যুদ্ধ সে সম্পর্কে আলোচনা করে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাষা আন্দোলন সম্পর্কে টিকা লেখো। অর্থাৎ ভাষা আন্দোলন এবং শেখ মুজিবুর রহমান দুটো কোশ্চেন ভালোভাবে করো এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। এই হচ্ছে 3টে কোশ্চেন এবং আর হচ্ছে ভারতের ভূমিকা। এই 4টা কোশ্চেনের মধ্যে আশা করা যায় তোমরা 2টো কোশ্চেন পেয়ে যাবে 100%। আমি বেশি কোশ্চেন রাখিনি, তার কারণ হচ্ছে এখান থেকে যদি ইউনিট 6 থেকে কোশ্চেন দেয় এই 6টি কোশ্চেনের মধ্যেই দিবে, তার মধ্যে থেকে আবার কমিয়ে দিচ্ছি আমি যে 4টা কোশ্চেন করার কথা বললাম, যে শেখ মুজিবুর রহমান, প্রেক্ষাপট এবং হচ্ছে ভারতের ভূমিকা বা ইন্দিরা গান্ধীর ভূমিকা এবং ভাষা আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা যে আন্দোলন গড়ে তুলেছিল সেই আন্দোলন, 21শে ফেব্রুয়ারির যে আন্দোলন, সে আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তাহলে এই ইউনিট 3 থেকে ইউনিট 6 পর্যন্ত ইউনিটকে ধরে যে পূর্ণাঙ্গ একটা সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তোমরা এটাকে ভালোভাবে দেখবে যে তোমাদের যে সাজেশন তোমরা নিজেরা তৈরি করেছো তার সঙ্গে আমার সাজেশন সেটা মিলছে কিনা। যদি মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যে সমস্ত প্রশ্নগুলো আমি সাজেশন আকারে দিয়েছি, এই প্রশ্নের যদি নোট যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই এনিট অ্যাপটি ডাউনলোড করে নাও। তার মাধ্যমে একদম সমস্ত প্রশ্নের অ্যান্সার একদম সুন্দর সহজ সরল ভাষাতে লেখা হয়েছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে তাহলে এই পর্যন্ত। তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা। ভালোভাবে পরীক্ষা দাও এবং ভালো রেজাল্ট করো এবং মানুষের মতো মানুষ হয়ে ওঠো। ওকে, ধন্যবাদ।